বেশ ঢাকঢোল পিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনে যোগ দিতে চায়না সফর করছেন। এই সফর দেখে অনেকে পুরনো দিনের গান বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম লাইনটি মনে করছেন। কারণ এক সময়ের বন্ধু শত্রুতে রূপ নিতে যেমন সময় লাগে না, তেমনি আমেরিকার কৌশলগত পার্টনার ভারতের মোদী এখন নৃত্য উপভোগ করছেন শত্রু দেশ চায়নায়। তাকে রেড কার্পেট সংবর্ধনা দেয়া হয়েছে। এই সফরের উপর পুরো বিশ্বের নজর রয়েছে, কারণ এর মধ্যেই ভারত ও চায়নার শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত এসেছে আর শত্রুতা নয়, সময় এসেছে বন্ধুত্বের হাত বাড়ানোর। তারা মনে করে এশিয়ান সেঞ্চুরি আসতে হলে দুই দেশের সহযোগিতা অপরিহার্য। ভারত ও চায়নার জনসংখ্যা বিশ্বের মানুষের প্রায় ৩৫% কাছাকাছি। অর্থনৈতিক দিক থেকে চায়না বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং ভারত খুব শিগগিরই তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে। আমেরিকার ৫০% ট্যারিফের চাপে ভারত অনেকটা নিজেদের অস্তিত্ব রক্ষায় চায়নার সাথে বন্ধুত্বের হাত বাড়ালেও তলে তলে সব গুটি চলছে চায়না। তারা আমেরিকার বিরুদ্ধে মূলত একটা শোডাউন করতে চায় বলেই ২০০১ সালে সাংহাই সহযোগিতা সংস্থা গঠনের ২ যুগ পর তারা সবচেয়ে বৃহৎ আকারে এবারে সম্মেলনটি করছে। চায়না গ্লোবাল সাউথ প্রজেক্টের সম্পাদক এরিক ওল্যান্ডার বলেন, শি জিনপিং এই সম্মেলনের মাধ্যমে দেখাতে চাইবেন আমেরিকা ছাড়া নতুন বিশ্ব ব্যবস্থা কেমন হতে পারে। ব্রিক্স যে ট্রাম্পকে চিন্তায় ফেলেছে সেটি দেখানো আসলে এই জোটের লক্ষ্য। এজন্য বন্ধু দেশ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পাশাপাশি এবারে সম্মেলনে যোগ দিয়েছে সদস্য দেশ ইরান, পাকিস্তান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ছাড়াও ১৬ পর্যবেক্ষক দেশ কম্বোডিয়া, ইজিপ্ট, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, ন্যাটো সদস্য তুর্কি এরদোগান এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংখ্যার হিসেবে পৃথিবীর ৪০% মানুষের দেশ এতে অংশ নিয়েছে। এবং এরপরই মিলিটারি প্যারেড দেখতে আসবেন নর্থ কোরিয়ান লিডার কিম জং উন। এত কিছু হচ্ছে মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাণিজ্য যুদ্ধের বিপরীতে। বিশেষ করে যে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ বাড়াতে ভারতের উপর ৫০% ট্যারিফ ঘোষণা ভারতকে চীনামুখী করে ফেলেছে, সেই ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতদিন ধরে শুরুতে পুতিন ও জেলেনস্কির বৈঠক এবং পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প সহ ৩ নেতার বৈঠকের পরিকল্পনা নিয়ে এগুলোও এখন প্রেসিডেন্ট বলছেন সম্ভবত পুতিন ও জেলেনস্কির বৈঠকটি হবে না, কারণ রাশিয়া এই ব্যাপারে একেবারেই সাড়া দিচ্ছে না। তবে এশিয়ার বিশ্ব রাজনীতিতে এতদিন ভারত ও চায়নার ত্রিমুখী সংকটে থাকা বাংলাদেশের বিষয়ে আগামী দিনগুলোতেও ভারতের অবস্থান কি হবে সেটি নতুন করে আলোচনা আসতে পারে। বাংলাদেশে চায়নার প্রভাব কমাতে ভারত এতদিন যেভাবে আগ্রাসী ছিল, চায়নার সাথে নিজেরাই বন্ধুত্ব করলেও সে অবস্থানে তেমন কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে। একদিকে ভারত আওয়ামী লীগের পলাতক নেতাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, অন্যদিকে দেশের ভিতরেই আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন নিয়ে ৩ রকম অবস্থানে সক্রিয় প্রধান ৩টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি। বিএনপি যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, জামাত চায় নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সনদ বাস্তবায়নে গণভোট এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন। আর এনসিপি বলছে তারা চায় আগামী যে নির্বাচন হবে সেটা যেন গণপরিষদ নির্বাচন হয়। কোন দিকে বাংলাদেশ? উত্তর খুঁজবো টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল এবং আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস এবং ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর এমিরেটাস ডক্টর মোস্তফা সরোয়ার। আপনাদের দুজনকেই স্বাগত। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, এই ভারত এবং চায়না তাদের মধ্যে যে বন্ধুত্ব আমরা দেখলাম এবং তারা বলছেন আর শত্রুতা নয়, সামনের দিনে এগিয়ে যেতে হবে, বন্ধুত্বের হাত বাড়িয়েছেন মূলত শি জিনপিং বাড়িয়েছেন, কিন্তু ভারত তো খুঁজছিল, তাদের দরকার ছিল চায়নার মতো একটা বড় অর্থনৈতিক শক্তির সহযোগিতা। এবং ভারত শুধুমাত্র, অনেকে বলছিলেন যে শুধুমাত্র যে ট্যারিফ নিয়েই আমেরিকার উপর ক্ষুব্ধ হচ্ছিলেন তা নয়, আমেরিকার বিশেষ করে পাকিস্তান প্রীতি এত বেড়ে গিয়েছে এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল থেকে শুরু করে অনেককে যেভাবে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হচ্ছে, তারা এসে ভারতের বিরুদ্ধে ট্রাম্পের উপস্থিতিতে যে ধরনের বক্তব্যগুলো দিচ্ছিলেন, ভারত কিছুদিন ধরেই হয়তো ভাবছিল আমেরিকার বিকল্প কোনো শক্তি, অনেকেই মনে করছেন। কিন্তু আপনার কাছে একটু শুনি যে পুরো বিষয়টি কি আসলে স্বার্থের খেলা নাকি এর পিছনে বড় কোনো ডিপ্লোমেসিও থাকতে পারে?
না, স্বার্থের তো খেলা বটেই। আবার ডিপ্লোমেসির সঙ্গেও কিন্তু স্বার্থ জড়িত থাকে। ডিপ্লোমেসি স্বার্থবিহীন ডিপ্লোমেসি সেটা সাধারণত রাষ্ট্র পর্যায়ে কখনো হয় না। হ্যাঁ? কারণ রাষ্ট্রটা একটা আঞ্জুমানে মফিদুল ইসলাম নয়। হ্যাঁ? এর নিজস্ব স্বার্থ রয়েছে, নিজস্ব ভবিষ্যতের চিন্তা রয়েছে, বর্তমানের ব্যাপার রয়েছে। সব মিলে এদের সিদ্ধান্তগুলো ঠিক হয়। এবং আমরা জানি যে যেটা আপনি শুরু করেছেন এবং সেটা খুবই সুন্দরভাবে বলেছেন যে রাজনীতিতে আজকে বন্ধু কালকে শত্রু, আজকে শত্রু কালকে বন্ধু। আমরা তো এটা ইউরোপে দেখছি যে যেখানে আপনি এখনো যদি ইউরোপের সাহিত্যগুলো ঘেটে দেখেন, যেটা হাসান ফেরদৌস আরো ভালো করে বলতে পারবেন, যে সেখানে আমরা এখনো দেখি যে ফ্রেঞ্চরা তাদের লেখায় জার্মানিকে অপদস্থ করে, আবার জার্মানরা তাদের উপন্যাসগুলোতে ফ্রান্সকে অপদস্থ করে, আবার ব্রিটিশরা দুজনকেই করে। এটা এদের মানে লিটল ম্যান নামে একটা গলসওয়ার্থের গল্প যদি আপনারা মনে করেন, তাহলে দেখবেন যে ওখানে কি আছে। এই জাতিগুলো কত একজন আরেকজনের সঙ্গে একসময় সাপে নেমে ছিল, আবার বন্ধু হয়েছে, আবার শত্রু হয়েছে। কাজেই এবং এটা আমরা কিন্তু এশিয়াতেও আমরা দেখেছি যে মধ্যযুগে যে বিভিন্ন ওরিয়েন্টেশন, বন্ধুত্ব শত্রু, এগুলো কিন্তু বারবার পারমুটেশন কম্বিনেশন আমরা অতীতে লক্ষ্য করেছি। কাজে এমনি একটা পরিস্থিতিতে ভারতের সঙ্গে চীনের বন্ধুত্ব হয়ে যেতে পারে, আমি তাতে খুব একটা বিস্মিত হব না। কারণ ভারতের যে বর্তমানের অবস্থা যুক্তরাষ্ট্রের সঙ্গে, বিশেষ করে ট্যারিফ নিয়ে ভারতের বিশাল ইনকাম হলো যে রাশিয়ার তেল আমদানি করে সেটাকে রিফাইন করে তারা মার্কেটে বিক্রি করছে। এই যে তা এর সঙ্গে দেখুন রিফাইনিং এর জন্য বিশাল কর্মযজ্ঞ থাকতে হয়, কাজে এমপ্লয়মেন্ট বেড়ে গেছে, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আবার এটা বিক্রি করে প্রফিটও হচ্ছে। এমনি একটা যে তার সুযোগ, এটা আমার মনে হয় না যে ভারত এটা স্যাক্রিফাইস করবে। এটাই ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে, যে সে যেন রাসায়ন তেল আমদানি না করে। আমার যেন মনে হচ্ছে সেটা হবে না। আর একটা ব্যাপার আছে, ভারতের কিন্তু একটা নিজস্ব মানে ভারতের যে মোদি, তারও কিন্তু সেও কিন্তু ইগোইস্টিক। আবার এদিকে ডোনাল্ড ট্রাম্প তো সুপার ইগোইস্টিক। কাজে এই দুই ইগোইস্ট যারা আছেন, যে দারুণ আত্মম্ভরিতার ভাব আছে, তাদের মধ্যে তো যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে, এটা সাধারণত হয়। হ্যাঁ, এবং আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প যেটা করলো, তাতে কিন্তু মোদি নরম না হয়ে বরং আরো উল্টো দিক চলে যাচ্ছে। ডক্টর মোস্তফা সরোয়ার, এটা একটু জানতে চাই, ভারতের পক্ষ থেকে হয়তো যথেষ্ট কারণ তারা দেখাতে পারবেন যে আমেরিকার এই আচরণের কারণে আমরা বাধ্য হয়েছি, কিন্তু এই বিশ্বে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলা কিংবা আমেরিকার শত্রু দেশের সঙ্গে হঠাৎ করে আপনি গলায় গলায় বন্ধুত্ব করার জন্য যথেষ্ট সাহস দেখানোর বিষয় থাকে, ভারতের সেই সাহসটা আছে বলছেন? না, ভারতের চেয়ে আমি বলবো মোদি মানে বিজেপির নিজস্ব স্বার্থ রয়েছে, সেই জন্যই সাহস হয়েছে। যেমন ধরুন যে এখন এমন একটা জাতীয়তাবাদী চেতনা তৈরি করেছে যে মোদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এই যে তার যে একটা দারুণ ইমেজ তৈরি করেছে, তাতে হয়তো দেখা যাবে যে আগামী নির্বাচনে বিজেপি আবার ভূমিধস জয়লাভ করার একটা সম্ভাবনা থাকবে। এটাও তার মাথার মধ্যে রয়েছে এবং আমার মনে হয় সেভাবেই সে মানে এগিয়ে যাচ্ছে। কাজে আমার যেন মনে হচ্ছে যে এটাকে আমরা একদম সিম্পল ভাবে ইন্টারপ্রিটেশন করা যাবে না। এর মাল্টিপল ভেরিয়েবল রয়েছে, অনেকগুলো ব্যাপার রয়েছে। সেই ব্যাপারগুলোকে যদি আমরা সব নিয়ে যদি বিচার করি, তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বর্তমানের যে এই যে অন্তর্দ্বন্দ্ব, লক্ষ্য করে দেখুন যে অন্তর্দ্বন্দ্বের ডোনাল্ড ট্রাম্পের মন খারাপ হওয়ার একটা বড় কারণ হলো যে সে ক্লেম করছিল যে পাকিস্তান ভারত যুদ্ধ সে বন্ধ করে দিয়েছে। কাজে এই জন্য সে একটা নোবেল প্রাইজ পাওয়ার জন্য এটাও তার একটা বিরাট ক্রাইটেরিয়া। হ্যাঁ, ক্রাইটেরিয়া। এবং সে ভাবছিল যে মোদি এতে তাকে সমর্থন করবে এবং পাকিস্তান যেমন তাকে নোবেল প্রাইজের জন্য নমিনেট করেছে, ভারতও করবে। কিন্তু ভারতের ইগো, তার ইগো আছে যে যুদ্ধ আমরা বন্ধ করেছি, এটা অন্য কেউ করে। এই যে ইগো, হ্যাঁ, এই ইগোটা ওখানে কাজ করেছে। কিন্তু পাকিস্তান অনেক বেশি ধূর্ত, তারা দেখেছে যে হ্যাঁ আমরা তো, তারা ডোনাল্ড ট্রাম্পকে ভালো করে চেনে এবং সম্ভবত যে সমস্ত নেতারা আছে তারা সামরিক বাহিনীর উপরে নির্ভরশীল, ওই মোদির মতো অত পাওয়ারফুল নয় স্বাভাবিক। কাজে সে ভাবছে যে আমরা যদি একে নমিনেট করে দিই, ডোনাল্ড ট্রাম্পকে নোবেল প্রাইজের জন্য,
সেটা আমাদের জন্য মঙ্গল হয়ে যাবে। হ্যাঁ, তাদের ইগোতে ওই ব্যাপারটা ঘটেনি। জি। তারা রাজি যে হ্যাঁ, ওকে, যুক্তরাষ্ট্রের যুদ্ধটা থাকবে। ওকে, হাসান ফেরদৌস, একটু এই আপনার যে কাছে শুনতে ঘটনাগুলো, চাইবো। হাসান এই ফেরদৌস। ঘটনাগুলোতে আমি জি। একটা অ্যাড করব, হ্যাঁ, হ্যাঁ। আমি একটা অ্যাড করব যে এতে বর্তমানে যা করছে তাতে যে আমাদের যে ইন্টারপ্রিটেশন বেসড অন সেভারাল ভেরিয়েবলস, সেটাও যে কতদূর যাবে তাও কিন্তু বলা যাচ্ছে না। রাজনীতিতে কিন্তু অনেক ঘটনা ঘটে যেতে পারে। হয়তো হঠাৎ দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো সে ট্যারিফ উঠিয়ে দিয়েছে এবং মোদি আবার ব্যাক টু আমেরিকান সাইড। কাজেই ভবিষ্যতে ভবিষ্যৎ সাক্ষ্য দেবে যে এর ব্যাপারটা কোন দিকে যাবে। এখনো কিন্তু এর প্রেডিকশনটা আমরা যদি একদম বলি যেটা অ্যাবসলিউট, সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে জি, সেটা অর্থাৎ কতটা সত্য। হাসান ফেরদৌস, একটু আপনার কাছে শুনতে চাইবো যে ভারত খুঁজছিল, ভারত আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য কিংবা আমেরিকার এই 50% সর্বোচ্চ ট্যারিফ দেওয়া হয়েছে ভারতকে, সো তারাও খুঁজছিল একটা পথ। আবার অনেকে বলছেন যে শি জিনপিং চিঠি পাঠিয়েছিলেন ভারতের প্রেসিডেন্টের কাছে, একটা চিঠি পাঠিয়েছেন যেটা দ্রুত নরেন্দ্র মোদীর হাতে গিয়েছে এবং সেখানে তিনি সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। এবং শি জিনপিং এর একটি উক্তিও বলা হচ্ছিল যে না, হাতি এবং ড্রাগন একসাথে নাচবে, এটাই সমাধানের একমাত্র পথ। হাতি বলতে তিনি ভারতকে বুঝিয়েছেন, ড্রাগন চায়না, তাদের কথা বলছেন। এটি কি আসলে চায়নার প্রস্তাবের কারণে ভারত গিয়েছে, নাকি আসলে ভারতকে যেতেই হতো, নাকি আসলে এটিও এক ধরনের পাল্টা চাপ যে আমরা কিন্তু চলে যাব, অর্থাৎ মান অভিমান চলছে? কোন পর্যায়ে আসলে এই সম্পর্কটা আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? ব্যাপারটা অত সরল নয়, খুবই সরল ভাই মোটামুটি বুঝিয়ে বলেছেন। আমি জেনারেল তার সঙ্গে এগ্রি করি। একটা জায়গায় এগ্রি করি না, তা হচ্ছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা প্ল্যাটফর্ম নয়, এবং ভারত জেনে শুনে মার্কিন বিরোধী কোনো প্ল্যাটফর্মে জয়েন করবে না। ভারতের প্রয়োজন আছে আমেরিকার, আমেরিকার প্রয়োজন নাও লাগতে পারে, কিন্তু ভারতের প্রয়োজন আছে আমেরিকার। আমরা 10 বছর আগেও জানি বা 7 বছর আগেও জানি, কি জানতাম, যে চায়নার বিকল্প খুঁজছে আমেরিকা, ভারতকে সেই বিকল্প তারা ব্যবস্থা করেছে। লক্ষ্য করে থাকবে যে অলরেডি ভারতে কিন্তু চীনের চেয়ে বেশি আইফোন তৈরি হচ্ছে, মানে নতুন ডেস্টিনেশন হচ্ছে আমেরিকান ব্যবসায়ীদের ভারত। এবং ভারত কোনোভাবেই চাইবে না ট্রাম্পকে অসন্তুষ্ট করতে, যার ফলে এই ব্যবসার সুযোগ, এই অর্থনৈতিক সুযোগ ভারত হারাক। লক্ষ্য করে থাকবে যে এই সাংহাই আসবার আগে মোদী সাহেব কোথায় গেছে? জাপান। মোদী গেছেন জাপানে, গেছেন কেন গেছেন? এইটা বোঝাতে যে, আগে বলে রাখি, জাপান কিন্তু কোয়াডের একজন মেম্বার। এই 4 দেশ মিলে যে কোঅপারেশন কাউন্সিল একটা আছে, তার একটা মেম্বার কিন্তু ভারত এবং জাপান, অস্ট্রেলিয়া। এবং ওই কোয়াডের একটা বড় লক্ষ্য কিন্তু চায়না। কোয়াড খোলামেলা ভাবে চায়নাকে রেস্ট্রিক্ট করবার জন্য প্ল্যাটফর্ম করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি আগে সেখানে গেলেন এই বার্তা দেবার জন্য আমেরিকাকে, আমি তোমার পাশে আছি। কেমন? ভারত কোনোভাবেই, আরো একটা কথা বলে রাখি আমি, ভারত বরাবরই বৃহৎ শক্তির রাজনীতি থেকে দূরত্ব মেনটেন করেছে। রাশিয়ার সঙ্গে সে তেল কিনছে, আমেরিকার সঙ্গে সে ব্যবসা করছে। এটি ভারতের সেই 50 দশকের গুজব নিরপেক্ষ নীতির একটা এক্সটেনশন বলতে পারি আমরা। এবং ভারত খুব কেয়ারফুলি, এবার খুবই কেয়ারফুলি তারা এগুচ্ছে, এইটা বোঝার জন্য যে আমি কোনো একটা দেশকে বেছে নিচ্ছি না। তবে সৌর ভাই যেটা বলেছেন তার অ্যাড করি আমি, ডোনাল্ড ট্রাম্প সাহেবের নীতি, ব্যক্তিগত রাজনীতি বা ডিপ্লোম্যাসি বা করতে যাই বলি না কেন, তা কিন্তু এই দেশগুলির কাছে নিয়ে এসছে। 3টি দেশ ভাবা যাক, চীন, রাশিয়া, ভারত। এই 3টি দেশের সামনেই আমেরিকা একটা চ্যালেঞ্জ, বিশেষ করে চীন ও ভারতের কাছে। অটোমেটিক্যালি এই বাণিজ্য চুক্তির কারণে এই দেশগুলি ঘনিষ্ঠতর হয়ে যায়। আবার বলি, এই প্ল্যাটফর্মের লক্ষ্য কিন্তু এই নয় যে তারা আমেরিকাকে বা অন্য কাউকে চ্যালেঞ্জ করবে। মূল লক্ষ্য ছিল, যখন প্রথম এটা হয় 1996-এ, মাত্র 6টি দেশ নিয়ে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করবার। কিন্তু এখন প্রায় 20 জন, 10 জন তার ফর্মাল মেম্বার, প্রায় 20 জন এবার যুক্ত হয়েছে এই সম্মেলনে। লক্ষ্যটা কিন্তু আরো বৃহত্তর লক্ষ্য। লক্ষ্যটা কি? আঞ্চলিক বা বিগার দেন আঞ্চলিক, রিজনাল কোঅপারেশন, মেনলি ইকোনমিক কোঅপারেশন। কোন কোন ক্ষেত্রে আমরা একসাথে কাজ করতে পারি, আসল জায়গাগুলি আইডেন্টিফাই করি। এটা হলো ব্লকের কথা। আর ভারত মোদীর কথাটা ভিন্ন। ভিন্ন কি অর্থে? যে গত 10 বছর ধরে কিন্তু ভারত এবং চীন ক্রমান্বয়ে তাদের মতভেদ দূর করে ফেলছে, বিশেষ করে বর্ডার ইস্যুগুলিতে। আমরা দেখেছি, বা 10 বছর 20 বছর আগেও
ভারত এবং চীনের মধ্যে লড়াই হয়েছে বর্ডারে সিয়াচিনে, আমরা দেখেছি, আমরা কয়েকশো সৈন্য মারা গেছে ভারতের, বড় রকমের সংঘর্ষ। কিন্তু এখন দুই দেশই খুব সচেতন ভাবে এগুচ্ছে যাতে করে তাদের এই তফাৎগুলি তারা মেটাতে পারে। 7 বছর পরে মোদী সাহেব গেলেন কিন্তু চীনে, 7 বছর পরে, এবং এই নিয়ে ভারতে প্রবল উত্তেজনা। একটা কথা খুব ভালো বলেছেন কবির সাহেব, তা হচ্ছে যে এর ফলে মোদীর ইমেজ উইক হলো না দুর্বল হলো। মোদী সাহেব যে ট্রাম্প সাহেবের বিপক্ষে দাঁড়ালেন, তিনি স্পষ্ট করে চমৎকার রিপোর্ট করেছেন নিউ ইয়র্ক টাইমস, যে ট্রাম্প সাহেব ফোন করেছেন তাকে একটু বলবার জন্য যে ভাই আমি তো দিলাম তোমাকে শান্তি এনে এবার তুমি নোবেল প্রাইজের রেকমেন্ডেশন দাও। পাকিস্তান দিয়েছে। মোদী সাহেব সরাসরি টেলিফোনের মধ্যে কিন্তু অস্বীকার করেছেন, না ব্যাপারটা এমন ঘটেনি। এবং এই একটি টেলিফোনে কিন্তু ট্রাম্প সাহেবকে বিরক্ত করেছে, প্রবলভাবে বিরক্ত। ফলে যেই ব্যক্তিগত ইকুয়েশন ছিল দুই নেতার মধ্যে, ইকুয়েশনটা কিন্তু এক অর্থে ভেঙে গেছে। লক্ষ্য করে দেখবে যে ভারতের ভেতরে এখন মজার তর্ক হচ্ছে। একদিকে অপোজিশন বলছে যে মোদী এবং ট্রাম্পের যে ফ্রেন্ডশিপ ছিল ভেঙে গেছে, কেমন তাকে ব্লেম করা হচ্ছে। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা যে জাতীয়তাবাদী ভারতীয়রা মোদীকে বাহবা দিচ্ছে এই বলেছে মোদী ভারতের স্বার্থকে সমুন্নত করেছে, ট্যারিফ প্রশ্নে ভারত কম্প্রোমাইজ করেনি। ইভেন হর্ষিত থারুর, আমার প্রাক্তন বস, তিনি পর্যন্ত বলেছেন যে আমরা আমাদের ইস্যুতে, আমরা আমাদের স্বার্থে ছাড় দেব না। আমাদের স্বার্থটা মূলত কোন ক্ষেত্রে? স্পেশালি অন ফার্ম ইস্যুস, কৃষি ক্ষেত্রগুলিতে। মোদী ট্রাম্প সাহেবের যে চুক্তি ছিল তাতে বলা হয়েছিল যে ভারতে অনেক বেশি পরিমাণে আমেরিকান কৃষি পণ্য পাঠাতে দিতে হবে, রাজি হননি। কারণটা কি? ভারতের অলমোস্ট 45% হচ্ছে কৃষক। তাদের স্বার্থকে বিপন্ন করে আমি কোনোভাবেই ট্রাম্প সাহেবকে খুশি করবার জন্য এই চুক্তি করব না। অ্যাজ এ রেজাল্ট মোদির ইমেজ কিন্তু অনেক স্ট্রঙ্গার হয়েছে এবং মোদি এটা পলিটিক্যালি ব্যবহারও করতে পারে। ফলে আমি কবি সাহেবের সঙ্গে একমত হয়ে বলছি যে এই যে ঘটনাগুলি ঘটছে, এটা একটা ডাইমেনশন নয়, এর মাল্টিপল ডাইমেনশন আছে এবং প্রতিটাই জাতীয় স্বার্থ সামনে রেখে। জি হাসান ভাই, আমরা হয়তো রাজনীতির বিষয়টি আলোচনা করছি, কিন্তু এটার সঙ্গে অর্থনৈতিক সম্পর্কটা কিন্তু অনেক বড় জড়িত। এবং চায়না তো যে কোনো মূল্যে চাইবেই ভারতকে এই কোয়াড থেকে যদি আনুষ্ঠানিকভাবে নাও হয় আমেরিকান গ্রিপ থেকে বের করে আনতে, তাহলে সেই জায়গায় অর্থাৎ এশিয়াতে চায়নার যে একক আধিপত্য সেটা প্রতিষ্ঠা করা অনেক বেশি সহজ হবে। কিন্তু ভারত খুব বুঝে শুনে পা দিচ্ছে। আপনি ঠিকই বলছিলেন যে জাপানে গিয়েছে, আবার পরবর্তীতে যে মিলিটারি প্যারেডটা হবে যেখানে নর্থ কোরিয়ান লিডার আসছে, মোদি থাকবেন না, মোদি থাকবেন না, পুতিন থাকবেন, কিম জং উন থাকবেন, কিন্তু মোদি থাকবেন না। কিন্তু শেষ পর্যন্ত যে বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই সেটি হলো যে ভারত যে কাজটি করছে, ভারত তো জানে যে ট্রাম্প সাহেব এটি নিয়ে প্রতিক্রিয়া জানাবেন এবং সেই প্রতিক্রিয়ায় তাদের অর্থনীতির জন্য আরো বড় ক্ষতি হতে পারে কিনা, অর্থাৎ 50%টা অনেকেই ভাবছে আমরা কমতে পারে, বাড়তে হতে পারে। অর্থাৎ আমরা যতটুকু ট্রাম্পকে দেখি, তিনি যদি হুট করে সেটি আরো বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন তখন ভারতের কি হবে? না, আমি যেটাকে বললাম যে মোদি চেষ্টা করছে একটা ব্যালেন্সিং অ্যাক্ট করবার জন্য, ব্যালেন্স করবার জন্য। একদিকে তার দেশের স্বার্থ, তার কৃষকদের স্বার্থ, অন্যদিকে আমেরিকার সঙ্গে তার বাণিজ্যিক রাজনৈতিক সম্পর্ক বজায় রাখা। এটাকে বলছি, আমরা বলছি এটা হচ্ছে মাল্টিপোলারিটি রাজনীতি, পলিটিক্স আর মাল্টিপোলারিটি। এটা ইউনিপোলার বিশ্ব নয়, মাল্টিপোলার। চীনও বলছে, ভারতও বলছে, এবং ভারত আগাগোড়া 50 দশক থেকে আজ পর্যন্ত ভারত তার পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এই বিশ্বাস থেকে যে ভারত কোনো একটা গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখবে না বা সংযুক্ত হবে না। এবং আমি বলবো যে ভারত মোটামুটি তার প্রিন্সিপালে জয় হয়েছে। ভারতের প্রতি অভিযোগটা কি আমাদের ট্রাম্প সাহেবের, যে তুমি রাশিয়ার কাছ থেকে তেল কিনছো এবং তোমার তেলে কেনার ফলে রাশিয়ার যুদ্ধ যা হচ্ছে। মজা হচ্ছে রাশিয়া কিন্তু অনেক বেশি তেল বিক্রি করে চীনকে, এবং ইউরোপ মিলে, ইউরোপ অ্যাজ এ হোল কিন্তু এনার্জি প্রোডাক্ট বেশি কিনে ভারতের তুলনায় ইউরোপিয়ানরা রাশিয়ার কাছ থেকে। তাহলে তুমি চীনের উপরে ট্যারিফ ইম্পোজ না করে তুমি ইম্পোজ করছো ভারতের উপরে, কারণটা কি? কি কারণে? আগে যেটা বলেছি আমরা, ব্যক্তিগত ইকুয়েশন। এবং ট্রাম্প সাহেবের সব ব্যাপারই কিন্তু তুমি কারণ খুঁজতে যেও না। যেমন ধরা যাক ব্রাজিলের বিরুদ্ধে তিনি ট্যারিফ ইম্পোজ করেছেন। ব্রাজিলের সঙ্গে কিন্তু আমেরিকার সারপ্লাস ট্রেড, আমেরিকা বেশি এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে কম, সারপ্লাস। সেখানে তাকে অতিরিক্ত ট্যারিফ দিতে হচ্ছে। এবং তিনি বলছেন কি, প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোর উপরে বিচার বন্ধ করতে হবে,
বিচার বন্ধ করতে, মানে সম্পূর্ণ একটা ব্যক্তিগত ইস্যুকে তিনি ব্যবহার করে ট্যারিফ ইম্পোজ করলেন। বলে ট্রাম্প কখন কি করছে ন্যাশনালি ভাবার কোনো কারণ নেই। ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা আমরা সবাই একমত হচ্ছে যে ট্রাম্প সাহেব অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন, এবং যেটা নিউ ইয়র্ক টাইমস খুব সবিস্তার রিপোর্ট করেছে যে এই ইস্যুতে ট্রাম্প সাহেব, তিনি মনে করতেন যে মোদি আমার বন্ধু, সেই মোদি আমাকে এভাবে অপমান করলো, যেখানে পাকিস্তান ঘরে এসে আমাকে চিঠি দিয়ে যাচ্ছে এই তোমার রেকমেন্ডেশন, বলে দ্যাট দ্যাট ট্রাম্প সাহেবকে ক্ষুব্ধ করেছে। কিন্তু ভারত তার স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে না, স্বার্থটা দু নৌকে পা দিয়ে একসাথে, সে চাচ্ছে আমেরিকাকে চাচ্ছে, সে পাশাপাশি চাচ্ছে বিশ্বে তার যে বর্তমান যে প্রভাব আছে, অর্থনৈতিক সম্পর্ক আছে, তাকেও সেজন্য ধরে রাখতে পারে। জি, ডক্টর মোস্তফা সরোয়ার, এইখানে অন্যতম একটি খেলোয়াড় হিসেবে খেলা করছে চায়না। তারা যথেষ্ট রকম প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। একদিকে ব্রিক্সকে তারা শক্তিশালী করছে, কোয়াডের বিপরীতে হোক কিংবা আমেরিকার বিপরীতে হোক, সাথে রাশিয়া তো সবসময় চাইবে এই আমেরিকার একটু অধপতন হোক। ভারতকে যদি নতুন পার্টনার হিসেবে তারা পায়, তাহলে আসলে সেটা যথেষ্ট শক্তিশালী হওয়ার কথা। ব্রিক্সে ভারত অলরেডি আছেই। কিন্তু মূলত আপনার কাছে যেটি জানতে চাই, চায়নার ভূমিকাটা কি হচ্ছে? চায়না কি পারবে, কিংবা চায়নার সাথে ভারতের এই যে বন্ধুত্বের কথা বলা হচ্ছে, এখানে তো নানা অবিশ্বাস, নানা আস্থা নিয়ে এই বন্ধুত্বের কথা বলা হচ্ছে, সেটি কি শেষ পর্যন্ত টিকবে? না না, এখানে হাসান ফেরদৌস যেটা ইঙ্গিত করেছেন খুব সুন্দর করে বলেছেন যে আসলে এটা একটা বাণিজ্যের ব্যাপারটায় যদি ভারত চীনের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায়, চীনের যেমন উদ্দেশ্য, মাল্টিপল উদ্দেশ্য হতে হবে। একটা ব্যবসা, আর একটা হতে পারে তার সিকিউরিটি কনসার্ন, যেটা যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন অ্যালায়েন্স গুলো আছে, মিলিটারি অ্যালায়েন্স অথবা সেমি মিলিটারি অ্যালায়েন্স, লাইক কোয়াড ইজ এ সেমি মিলিটারি অ্যালায়েন্স, এগুলোকে দুর্বল করে দেওয়া। এবং তার যেটা মানে বৈশ্বিক ব্যাপারটা, যে চারিদিকে বিশেষ করে এই মানে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় এলাকাতে তার যে একটা ইনফ্লুয়েন্স তৈরি করা, এটা যাতে ঠিক রকম চলে, সেজন্য ভারতের এডিশন হবে একটা বিরাট ব্যাপার। কারণ ভারত ইজ এ ভেরি পাওয়ারফুল কান্ট্রি, হিউজ পপুলেশন। আবার দিকে বাণিজ্যিক ব্যাপারেও কিন্তু খুবই লাভ, কারণ দুটো কিন্তু পাশাপাশি দেশ, যদিও অনেক দুর্গম পর্বতমালা রয়েছে, তবুও কিন্তু কমিউনিকেশনস এর জন্য ইট ইজ লট ইজিয়ার দ্যান কানেক্টিং উইথ ইউএসএ অর সাউথ ইউরোপিয়ান কান্ট্রি। কাজে আমার যেন মনে হচ্ছে যে এটা মানে উইন উইন সিচুয়েশন, মানে ভারত এবং চীনের জন্য। সে এবং যেটা হাসান ফেরদৌস বলেছেন, খুব সুন্দর করে বলেছেন, যে ভারত চাইলে দুদিকে দুই নৌকায় পাত দেওয়া, হ্যাঁ, এদেরকে সঙ্গেও খাতির রাখা, ওর দিকেও খাতির রাখা। আর চীনের উদ্দেশ্য কিন্তু একটু অন্য ধরনের, সে চাইবে যে ভারতকে আরো ক্লোজে নিয়ে যাওয়া। এখন এই যে ব্যাপারটা ঘটছে, এই যে ইন্টারন্যাশনাল পাওয়ার প্লে এবং ডিপ্লোমেসিতে, এটা কোন দিকে যে গড়াবে সেটা কিন্তু প্রেডিকশন করা যাচ্ছে না। কারণ সবচেয়ে আনপ্রেডিক্টেবল যেটা আমরা জানি, প্রেডিক্টেবলি আনপ্রেডিক্টেবল, ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট। কেন আমি বলছি প্রেডিক্টেবলি আনপ্রেডিক্টেবল? কারণ আমরা জানি যে হঠাৎ করে সে কোনো কিছু একটা করে বসতে পারে, এইটাই হলো প্রেডিক্টেবল। কিন্তু যেটা সে করছে দ্যাট ইজ আনপ্রেডিক্টেবল। এবং এখন পর্যন্ত তার কোনো এই বিষয়ে সোশ্যাল ট্রুথে কিছু পাওয়া যায়নি, এটি কিন্তু বিস্ময়কর। না না, মানে দি থিং ইজ দ্যাট যে এটা এখনো হচ্ছে, এটা একটা এমব্রায়োনিক স্টেজ বর্তমানে যেটা হচ্ছে। কাজে এটার এখনো আপনি চারিদিকে শুনবেন না, এটা নিয়ে খুব ভালো রিসার্চ করে সামনে আসবে তা না। কিন্তু নিউ ইয়র্ক টাইমস এর ওই আর্টিকেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আই রিড ইট টু। দি পয়েন্ট হুইচ উই আর ট্রাইং টু মেক, যে এখানে যে এটা কিন্তু এখনো এমব্রায়োনিক স্টেজে রয়েছে, এটা যে কোন পর্যায়ে যায় বলা যাচ্ছে না। তবে একটা জিনিস যেটা আমার আকর্ষণ করেছে দৃষ্টি, সেটা হচ্ছে যে এই যে সাংহাইয়ের যে এটা হচ্ছে, এদের যে একটা বিরাট ঘটনা, যে কারেন্সি, দে আর লুকিং ফর এ কমন কারেন্সি, হ্যাঁ, এবং এই কারেন্সিটা কিন্তু একটা কমন কারেন্সি এদের ট্রেডের জন্য যদি তারা করতে পারে, কারণ ডলারের যে আধিপত্য, এবং এটাই তারা কিন্তু সবাই নাস্তানাবুদ, হ্যাঁ, সেই ডলারের যেটা মানে বিরাট ইনফ্লুয়েন্স, এটাকে কিভাবে কাটল করা যায়, সেটা হয়তো তারা যদি এটা উইন উইন সিচুয়েশন তাদের সবার জন্য হয়। আমরা অলরেডি দেখেছি যে রাশিয়ার সঙ্গে ভারত কিন্তু রুপিতে লেনদেন করছে, হ্যাঁ, কাজে এটা
চীন তো আরো বেশি অ্যাক্টিভ হতে চাচ্ছে, কিন্তু আমি চীনে ঘুরেছি। মানে ইনফ্যাক্ট আই ওয়াজ ইনভাইটেড ইন 1986 ইন চায়না, ফার্স্ট ব্যাচ আমেরিকানদের ভেতরে আই ওয়াজ লিডিং দ্য ডেলিগেশন, ইউএস অ্যান্ড ওয়েস্টার্ন ডেলিগেশন লিড করে গিয়েছিলাম একটা সায়েন্টিফিক ডেলিগেশনকে, জিওফিজিক্সের। এবং আমি ওদের দেখলাম যে এটা ওদের যে বাধা ছিল সেগুলো কিন্তু ওই তখন যেটা দেখেছি, ওদের কিন্তু দুটো কারেন্সি ছিল, একটা লোকাল আর একটা ছিল যেটা সবার জন্য চলতে পারে। কিন্তু আমার যে প্রোটোকল অফিসার সে তার নিজের লোকাল কারেন্সি দিয়ে আমাকে ই করলো, আমি তাকে পরে দিলাম, এবং তাতে আমি মানে যে বাইরের লোকের কাছে চায়নার মার্কেটে যে বিক্রি করে তার যে 1/4 প্রাইসে হলো চাইনিজ কেনে আরো কম। তো এই যে জিনিসটা আমি আমার চোখে পড়েছে, এটা কিন্তু আস্তে 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 ওরা কিন্তু ওটা ই করে এনেছে, এমনকি পার্শিয়ালি ফ্লোট করেছে। তার অর্থ চায়না ইজ ভেরি অ্যাম্বিশাস, সে ভবিষ্যতে চাইবে যে কারেন্সি যাতে একটা শক্তিশালী জায়গায় নিতে, এবং এটি আশঙ্কার জায়গা আছে বলে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন যদি বিকল্প কোনো কারেন্সির কথা বলা হয় 100% ট্যারিফ আরোপ করা হবে। ব্রিক্সের একটা পরিকল্পনা, ব্রিক্স আগে থেকে এই নিয়ে কাজ করছে, এই কথা বলেছি আমরা। তবে একটা জিনিস একটু আমি জোর দিই এখানে, তা হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা কিন্তু অরিজিনালি এবং এখন পর্যন্ত মার্কিন বিরোধী কোনো প্ল্যাটফর্ম নয়। তবে লক্ষ্য করে দেবে কারাই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে। ইরান গিয়েছে, নর্থ কোরিয়া গিয়েছে বা যাচ্ছে, রাশিয়া গেছে, যারা পাকিস্তানের সদস্য কিন্তু হ্যাঁ না না যাদের যাদের গ্রিভেন্সেস আছে আমেরিকার ব্যাপারে, ইউনাইটেড আরব আমিরাত, যাদের আমেরিকার ব্যাপারে উদ্বেগ, ভীতি, ক্রোধ আছে, তাদের অনেকে যুক্ত হচ্ছে এই বিশ্বাস থেকে, এই ভাবনা থেকে হয়তোবা এখান থেকে কিছু ফায়দা পাবো আমরা। লক্ষ্য করো কি বলছেন, আমি জাস্ট দুটো কোশ্চেন করছি আমি। শি সাহেব কি বলেছেন, চাইনিজ প্রেসিডেন্ট কি বলছেন? তুমি এক জায়গায় বলেছো ড্রাগন এবং এলিফ্যান্টের নাচের কথা, সেখানে তিনি কি বলছেন? তিনি বলছেন যে এইটি আমাদের দুই দেশের জন্য, ভারতকে এবং চীনের কথা, দুই দেশের জন্য দ্য রাইট চয়েস। আমরা দুই বন্ধু, আমরা গুড নেইবারলি এন্ড এমিকেবল টাইজ আমাদের মধ্যে আছে, আমাদের জন্য এই বন্ধুত্বটা ন্যাচারাল। তিনি বলছেন এই বন্ধুত্বটা ন্যাচারাল। অন্যদিকে ভারত কি বলছে? মোদি বলছেন যে ইন্ডিয়া ইজ কমিটেড টু টেকিং দেয়ার কান্ট্রিজ, ইন্ডিয়া এন্ড চায়না, আমরা আমাদের দুই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। কোন ভিত্তিতে? অন দ্য বেসিস অফ মিউচুয়াল ট্রাস্ট এন্ড রেসপেক্ট। ঠিক কথা। শি সাহেব এক পা এগিয়ে বলছেন যে আমাদের জন্য লাভজনক বন্ধুত্ব হলে, কিন্তু মোদি অনেক গার্ডেড। তিনি বলছেন কি আমরা চাই আমাদের সম্পর্কটা হবে অন দ্য বেসিস অফ ট্রাস্ট এন্ড মিউচুয়াল রেসপেক্ট। কেমন? তার মানে চীনের যে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ তা কিন্তু অবিকল ভারতের নয়। ভারত এমন কিছু করবে না যার ফলে ভারত তার পশ্চিমা বন্ধুদেরকে, বিশেষ করে আমেরিকাকে হারায়। ফলে দে আর মাচ মোর কেয়ারফুল অ্যাবাউট কমিটিং টু চায়না। এবং তারা তো আসলে আমেরিকার পাশাপাশি রাশিয়ার মতো বড় শত্রুকে এতদিন মেনটেন করে যাচ্ছে, খুব ভালোভাবে মেনটেন করে যাচ্ছে। চাইলে হয়তো তারা চায়নার ব্যাপারেও সেরকম একটা বাণিজ্যিক নীতি নিতেও পারে সামনের দিনগুলোতে। না না, আমি একটা অ্যাড করবো, ওখানে কিন্তু এরাও আছে, যেমন সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাত, কাতার আছে, তুরস্ক যে নাকি নেটোর মেম্বার, সেও কিন্তু ওখানে আছে। কাজেই এটা মনে হচ্ছে যে আমি আবার হাসান ফেরদৌসের সঙ্গে আমার একমত যে এটার একটা বাণিজ্যিক ব্যাপার রয়েছে। হ্যাঁ, এবং এটা এক একজনের এক এক উদ্দেশ্য। এখানে যারা যাচ্ছে সবাই এক উদ্দেশ্য নিয়ে যাচ্ছে না। তুরস্কের একটা উদ্দেশ্য, ইউনাইটেড আরব আমিরাত ওদের আরেকটা, সৌদি আরবের আরেক অন্য ধরনের উদ্দেশ্য, আবার এর উদ্দেশ্য অন্যরকম, চায়নার উদ্দেশ্য অন্যরকম, রাশিয়ার উদ্দেশ্য। কাজে সব মিলে এটা হচ্ছে। তবে এখানে একটা জিনিস যে আমরা দেখলাম যে মানে যেখানে একটা কমন চ্যালেঞ্জ আছে সামনে, সেখানে যে সবাই এক হয়ে যাওয়ার চেষ্টা করে, অ্যাটলিস্ট হ্যাঁ, ঝগড়া করার জন্য, নিজেদের রক্ষা করার জন্য, তাই যেন আমি একটা ব্যাপার দেখছি। ওকে, হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে একটু যেতে চাই যে বিষয়টি, সেটি হলো যে আমরা এর আগে দেখেছিলাম বাংলাদেশের উপর একটা চাপ ছিল কোয়াডে জয়েন করার, পরোক্ষ চাপ।
কিন্তু চায়নার তীব্র আপত্তি ছিল। উল্টো দিকে BRI কিংবা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভও কিন্তু বাংলাদেশ জয়েন করেনি ভারত এবং আমেরিকার আপত্তির কারণে। এখন তো দেখছি তারা বন্ধুত্বের একটা হাত বাড়িয়েছেন, অর্থাৎ ভারত চায়না তারা নিজেরা বন্ধুত্বের একটা হাত বাড়িয়েছেন। এই অবস্থায় বাংলাদেশের ব্যাপারে ভারতের অবস্থানে কি কোনো পরিবর্তন আসতে পারে, নাকি তারা সেই আগের অবস্থানেই থাকবে? চীনের সঙ্গে বিআইতে যুক্ত হওয়ার ব্যাপারটা পুরোপুরি চীন ও বাংলাদেশে। ভারত এতে বাগড়া দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হবে না। দেখতে হবে এই দুই দেশের স্বার্থ কিভাবে একে অপরের সমুন্নত রাখছে। আমরা দেখেছি যে আমাদের সম্পর্কের একটা গুণগত পরিবর্তন ঘটেছে, বিশেষ করে হাসিনা সরকারের পরিবর্তনের পর। তা হচ্ছে যে আমরা তো 15 বছর 20 বছর লিটারালি ভারতের উপর ডিপেন্ড করতাম। ভারতের উপরে ভারতের ছাতিটার নিচে আমরা বসেছিলাম, সেই ছাতি সরে গেছে। সরে যাওয়ার ফলে কি হয়েছে, শূন্যতা তৈরি হয়েছে, একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এই ভ্যাকুয়ামে আমরা দেখতে পাচ্ছি ছুটে এসছে কে, একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন। বাংলাদেশের যে কৌশলগত গুরুত্ব আছে কিন্তু সবে মানি আমরা বঙ্গোপসাগরের এক ধরনের প্রহরী বলেছেন আমাদের ইউনূস সাহেব। এই প্রহরীকে কাজে লাগাতে কে না চায়, আমেরিকাও চায়, ভারতও চায়, চীন পাকিস্তানও চায়। কিন্তু এই যে শূন্যতা ঘটলো, এরপরে দেখতে পাচ্ছি আমরা যে কত দ্রুত আমাদের মধ্যে আমাদের সম্পর্কটা বদলে যাচ্ছে। এবং একদিকে যেমন মাথা রাখতে হবে চীন পাকিস্তান বন্ধুত্ব, চীন পাকিস্তান বন্ধু, ফলে চীন পাকিস্তান বাংলাদেশকে রাইভালের না, কিন্তু তাদের কোনো কন্টেস্ট নেই। তারা উভয়ই কন্টেস্ট করছে বাংলাদেশের উপরে ভারতের ইনফ্লুয়েন্স কমানোর ব্যাপারে। এই দুই দেশের মধ্যে কিন্তু কোনো কন্টেস্ট নেই, বন্ধুত্ব আছে, খুব গভীর বন্ধুত্ব চায়না এবং ফলে পাকিস্তান। যদি তারা বাংলাদেশে ঢোকে, তার মানে না যে তারা একে অপরকে কম্পিট করবে কিভাবে ভারত রেজিস্ট করবো আমরা, বাংলাদেশের বন্ধুত্ব আমরা সংগ্রহ করব। কারণ আমাদের কমন ডিনোমিনেশনটা কি, ভারতকে ঠেকানো। এবং এক্ষেত্রে বাংলাদেশও খুব কেয়ারফুলি ব্যবহার করছে এই শূন্যতাকে ভারত বিরোধী একটা অবস্থান নিয়ে। আমরা খোলামেলা এই মুহূর্তে আমাদের সরকার খোলামেলা ভাবে এন্টি ভারত একটা অবস্থান নিয়েছে, একদম খোলামেলা হয়। তার কারণটাও স্পষ্ট, কারণটা হচ্ছে যে ভারত এতদিন পর্যন্ত এবং এখন পর্যন্ত একটা বাংলাদেশ সরকার, বর্তমান সরকার বিরোধী একটা অবস্থান গ্রহণ করেছে। প্রমাণটা কি, তারা শেখ হাসিনাকে, তার সরকারের লোকজনকে আতিথ্য দিয়েছে, তাদেরকে হোস্ট করছে। এবং শুধু তাই না, তারা অ্যালাউ করছে এই দলকে, এই দলের নেতৃত্বকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ করতে। ওপেনলি সরকার বাংলাদেশের স্বার্থের প্রতি ফসটায়, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে তারা কাজ করছে। ফলে অটোমেটিকলি যতক্ষণ না পর্যন্ত হাসিনা ইস্যু দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাথে ভারত সম্পর্ক উন্নত হবে না। অন্যদিকে এই যে সম্পর্কের টানাপোড়েন চলছে আমাদের মধ্যে, এটাকে খেলছে কে, ক্লিয়ারলি পাকিস্তান খেলছে। চীনের চেয়ে বেশি গেছে পাকিস্তান। ঢাকায় এসে ঘুরে গেলেন ফরেন মিনিস্টার পাকিস্তানের, এবং দেখেছো কিভাবে তারা আমাদের দিন পরিষ্কার করার কথা বলে গেলেন। লক্ষ্য তো একটাই, কিভাবে বাংলাদেশকে ভারত থেকে বিযুক্ত করে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করা যায়। এটা পিওরলি জিওপলিটিক্যাল খেলা। এই খেলায় আমরা কি খেলবো, মানে সংযুক্ত মানে আপনি কি ভৌগোলিক অর্থ বলছেন নাকি? ভৌগোলিক তো নয়, এটা জিওপলিটিক্যালি, এটা কূটনৈতিক, সামরিক, রাজনৈতিক সে অর্থে আমাদের অ্যালায়েন্স তৈরি করা। এবং আরো লক্ষ্য করবে যে এবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসে বলে গেছেন কি, সার্ককে পুনরুজ্জীবিত করতে হবে। সার্ক কেন হয়েছিল নিশ্চয়ই মনে আছে জিয়াউর রহমান সাহেবের প্রস্তাবে, যার মূল লক্ষ্য ছিল, কিন্তু যদিও রিজিওনাল কোঅপারেশন, আসল লক্ষ্য ছিল ভারতকে ঠেকানো। ভারত একটা বড় দেশ, এত বড় দেশ যে আমরা রিজিওনালি ভারতের কাছে পাত্তা পাই না। ফলে আসো আমরা একসাথে হই, আমরা একসাথে হলে ভারতকে ঠেকাতে পারবো। ইট ওয়াজ ক্লিয়ারলি এ প্ল্যাটফর্ম ডিজাইন টু চ্যালেঞ্জ ইন্ডিয়াস ডমিনেশন। কেমন মরে গেছে সেই প্ল্যাটফর্ম, আবার রিভাইভ করবো কেন এখন করবো আমরা, তাও ভারতের সাথে কথা না বলে। কারণটা হচ্ছে একটাই, আমরা আসলে এক হই ভারতকে ঠেকানোর জন্য। কেমন আমার প্রস্তাব হবে, আমি শুধু একটা কথা বলবো যে আমাদের, আমি আগেও বলেছি, আমাদের ভারতকে প্রয়োজন আছে। ভারত আমাদের কনিষ্ঠতম মিত্র, দীর্ঘতম আমাদের বর্ডার একে অপরের সাথে, নানাভাবে আমরা ইন্টারডিপেন্ডেন্ট। মরিপটলে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি একে অপরের সঙ্গে সংযুক্ত। আমরা এমন কিছু করবো না যার ফলে ভারত আমাদের শত্রুতে পরিণত হয়, তাতে ক্ষতি হবে আমাদের বেশি, ভারতের নয়। হ্যাঁ, কিন্তু হাসান ফেরদৌস ভাই, মানে আন্তর্জাতিক সম্পর্কগুলোতে আমরা যেটা দেখি, মানুষ যখনই বুঝে যে এই ব্যক্তি কিংবা এই আইডিওলজিটা আর কাজ করবে না, এটা মৃত, তখন কিন্তু অন্য দেশগুলোকে আমরা দেখি যারা
চতুর্দেশ তারা কি করে, তাদেরকে আস্তের উপর সাইড করে দেয় যতই বন্ধুত্ব থাকুক। ভারত এখনো আওয়ামী লীগকে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, বিশেষ করে সেখানে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা থেকে শুরু করে, ভারত কি এখনো মনে করছে যে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসবে, আবার রাজনীতি করবে, শেখ হাসিনার নেতৃত্বে সবকিছু হবে? কেন করছে আসলে ভারত এটা? অবভিয়াসলি ভারত আশা করে বাংলাদেশে এমন একটা সরকার গঠিত হবে যে সরকার ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ হবে। ভারত চায় না বাংলাদেশে এমন সরকার আসুক যে সরকার ওপেনলি হস্টাইল টু ইন্ডিয়া হবে। সে কারণে দুভাবে তারা এগুচ্ছে। এক নম্বর, তারা ভারতে রেখে দিয়েছে আওয়ামী লীগকে। যদি আগামীকাল আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে, এবং তার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে। তোমরা দেখেছো ঢাকা কি হয়েছে, 2 সপ্তাহ আগে ঢাকা দিয়েছি আমরা 400 জন লোক নিয়ে সামরিক বাহিনীর কর্মকর্তারা ট্রেনিং দিচ্ছে। গোপালগঞ্জে 3 সপ্তাহ আগে লঙ্কা কাণ্ড হয়ে গেল। গতকাল 3 দিন আগে ঢাকায় জাতীয় পার্টির অফিসে যে কাণ্ড ঘটলো, তারও একটা কারণ হচ্ছে যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। জাতীয় পার্টির মাধ্যমে সিঁড়ি হিসেবে ব্যবহার করে বাংলাদেশে ফিরে আসতে পারে আওয়ামী লীগ। এর পেছনে ক্লিয়ারলি একটা ইন্ডিয়ান ডিজাইন কাজ করছে, এতে কোনো সন্দেহ নাই। এবং সবই ঘটছে কিন্তু ভারতে বসে প্রাক্তন আওয়ামী লীগ নেতাদের, প্রাক্তন আওয়ামী লীগ সরকারের সদস্যদের তত্ত্বাবধানে। তোমরা দেখেছো আরাফাত সাহেবের ইন্টারভিউ, উনি কি বলেছেন? আমি 24 ঘন্টা খেটে যাচ্ছি এক উদ্দেশ্য। কি উদ্দেশ্য? আমার সরকারকে আবার ফেরত নিয়ে আসা। ওপেনলি তিনি বলছেন যে আমার লক্ষ্য হচ্ছে, আমার মাত্র আমি না, আরো প্রায় 2000 লোক এখানে আছে বাংলাদেশ থেকে আসা আওয়ামী লীগ নেতারা। তারা কি করছে? তারা রাত দিন খেটে যাচ্ছে কিভাবে সরকারকে ফেলানো যায় এবং আমরা ফিরে আসি। তোমরা এটা ক্লিয়ারলি ভারত, এবং এটা ভারতের সমর্থনে, ভারতের নির্দেশে, প্রবাবলি ভারতের গাইডেন্সে ঘটছে। এটা কোনো সন্দেহ, আদৌ ভারত অ্যালাউ করছে কেন? ওপেনলি অ্যালাউ করছে কেন? বাংলাদেশ গভর্নমেন্ট প্রোটেস্ট করেছে। ভারত কি বলেছে? না না না, আমরা জানি না। আরে পত্রিকা ছাপা হচ্ছে, সে লোক সাক্ষাৎকার দিয়ে বলছে আমি কাজ করছি, কোন কোন অ্যাপার্টমেন্টে তারা বাস করে তার খবর জেনে গেছি আমরা। আর তুমি ইন্ডিয়া জানো না? এটা কি করে হতে পারে? তার মানে পুরোটাই বানানো কথা। তারা কেন করছে এটা? এই আশা থেকে যে হয় আওয়ামী লীগ ফিরে আসবে, অথবা আগামী যে সরকার গঠিত হবে, সরকার সঙ্গে যখন বার্গেনিং করবো আমি, আমার হাতে একটা হাতের পাঁচ থাকলো, আমার বার্গেনিং চিপ হলো এটা। এটাকে আমি বলেছি আমার এক লেখায় স্ট্র্যাটেজিক লিভারেজ। এটা আমার স্ট্র্যাটেজিক লিভারেজ হবে, কেমন? সেই কারণে ভারত এখনো আওয়ামী লীগকে ছেড়ে যাচ্ছে না। প্লাস শেষ করছি আমি, তাহলে এই যে আওয়ামী লীগ ভারতের জন্য একটা সেন্টিমেন্টাল ব্যাপার। এই দলের প্রতি, এই দলের নেতার প্রতি আমি কত ইনভেস্ট করেছি। ভারত তো বাংলাদেশকে নিয়ে ইনভেস্ট করেনি, জনগণের সঙ্গে ইনভেস্ট করেছে কার কাছে? আওয়ামী লীগের পেছনে করেছে, এবং এটার জন্য হাসিনার পেছনে করেছে। যদি এই কাজটা তারা আওয়ামী লীগ না করে দেশের সঙ্গে করতো, তাহলে কিন্তু এই বৈরিতা হতো না। বিগ মিস্টেক। কিন্তু ওই যে বললাম সেন্টিমেন্টাল, এত ইনভেস্ট করলাম, সব ডিম রাখলাম এক ঝুড়িতে, এখন তো ডিমও গেল, আমও গেল, ছালা গেল, সঙ্গে ডিমও গেল। জি, এবং ইন্টারন্যাশনালিও ভারতকে অনেক ফাইট করতে হয়েছিল, বিশেষ করে অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে এককভাবে ভারত যেভাবে আওয়ামী লীগের পক্ষ নিয়েছিল, পশ্চিমা অনেক দেশের সঙ্গেই তাদেরকে ফাইট করতে হয়েছিল বিষয়গুলো নিয়ে। কারণ ভারত কখনোই আমাদেরকে একটা পুরোপুরি স্বাধীন দেশ বলে মানেনি। ভারত চিরকালই আমাদেরকে ভারতের এক্সটেনশন ভেবে এসছে, কখনই আমাদেরকে পুরোপুরি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে। কিন্তু তারা এই ঝামেলাটা একেবারে পুরোপুরি নিতেও চায় না, আর কি নিতে চায় না। এটা নানা বিশ্লেষণ আছে, অনেকে মনে করছেন যে এই এত বিপুল সংখ্যক মুসলিমের আরেকটি দেশ কিংবা আরেকটি অঙ্গরাজ্যকে ভারত তার সঙ্গে একীভূত করতে চায় না। না, তারা চায় না, কিন্তু চায় এটা ফরজ রাজ্য হবে। আমার নিয়ম যা বলবো তাই তুমি শুনবে, এবং শুনেছো কিন্তু গত 15 বছরে। আর তার বদলে আমি কি করব? তোমাকে ক্ষমতায় বসে রাখবো। নিশ্চয়ই মনে আছে মোমেন সাহেব কি বলেছেন ভারত থেকে ফিরে? ভারতকে বলে এসছি, ভারতকে বলে তোমার স্বার্থে আমাকে রাখতে হবে। ক্যান ইউ বিলিভ ইট? তোমার মানে ভারতের স্বার্থে আওয়ামী লীগকে রাখতে হবে। ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছে একটু জানতে চাই, এই যে পর্যবেক্ষণটি হাসান ফেরদৌস দিলেন, এটি তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে, তাদের কাছেও তারা তো প্রত্যক্ষদর্শী, তারা তো গত 15.5 বছরের যে দুঃশাসন দেখেছে, ভারতের সহযোগিতা দেখেছে, সবকিছু দেখেছে, এবং ভারত এখনো কিভাবে উস্কানি দিয়ে আছে সেটিও তারা জানে। সেক্ষেত্রে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, একসাথে রাজপথে দাঁড়িয়ে বুকে রক্ত দিয়েছে, এখন আবার ক্ষমতায় যাওয়ার জন্য ফেব্রুয়ারিতে এই ক্ষমতায় বসতে হবে, মসনদে বসতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, মন্ত্রী হতে হবে, দখল করতে হবে, টেম্পল স্ট্যান্ড দখল করতে হবে, নানা কিছু তো তাদের হিসেবের মধ্যে আছে। তারা আবার দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে। এক গ্রুপ বলছে
যে কোনো মূল্যে নির্বাচন, এক গ্রুপ বলছে না গণপরিষদ ভোট, আরেক গ্রুপ বলছে গণভোট দিতে হবে, আরেক গ্রুপ বলছে পিআর পদ্ধতি নির্বাচন হতে হবে। টোটাল নির্বাচনী ব্যবস্থাটা, অর্থাৎ নির্বাচন হবে কিনা সেটি নিয়েও কোথাও কোথাও আশঙ্কা তৈরি হচ্ছে। বুঝে শুনে যে ভারত এখনো সক্রিয় আছে, আওয়ামী লীগ এখনো স্বপ্ন দেখছে ফিরে আসার, সেইখানে তাদের এই দ্বিধা বিভক্তি কতটা আসলে যৌক্তিক কিংবা কতটা সুবিধা আনবে শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে? না না, এদের যে মানে স্বৈরাচার বিরোধী যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল ছাত্র ছাত্র জনতা, কিন্তু রাজনৈতিক দলগুলো ছিল সেখানে গোপনে, তারাও তাদের অবদানও বেশি, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো। ইনফ্যাক্ট আমরা যদি কাউন্ট করি তাহলে আমরা দেখব যে সরকারি যেটা ইসে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইসে প্রায় 1000 খানেকের মতো মারা গেছে, তার মধ্যে 460 মারা গেছে শুধু বিএনপির একার, তারপরে জামাত ইসলামে। কাজে এদের প্রত্যেকেরই একটা ভূমিকা ছিল এই স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে, যদিও ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু এখন তারা সব এক হতে পারছে না, এবং আমরা জানি কেন। কারণ যে যে ফান্ডামেন্টাল যে প্রশ্নটা, যে এই গভর্নমেন্ট যে এসেছে সেটা কিন্তু কনস্টিটিউশনের 106 ধারার একটা ইন্টারপ্রিটেশনের মাধ্যমে জুডিশিয়ারি এভাবে তারা ক্ষমতা আসছে, এবং কাজেই এটা একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। যদিও এটা প্রশ্নবিদ্ধ হয় মাঝে মাঝে, কিন্তু তারা এটা কি ফলো করছে? হ্যাঁ, তারা একটা বিপ্লবী সরকার না যে সব কনস্টিটিউশনকে আমি ছুঁড়ে ফেললাম। এখন এই দলগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে ওই ওই কনস্টিটিউশনটাকে থাকবে এবং সেটাকে মেরামত করা হবে। এটাই হলো যে যে নিয়ম অনুযায়ী এটাই হওয়া উচিত, এবং এটাই হলো বিএনপির ভূমিকা, এবং সেটা চাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, প্রত্যেকটা দলের তো নিজস্বই আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, তাদের নিজস্ব চিন্তাধারা আছে। সেখানে জামাত ইসলাম চাচ্ছে তাদের মেইন যেটা দুটো পয়েন্ট, একটা হলো পিআর পদ্ধতি, আর একটা চাচ্ছে যে যে চার্টার যেটা জুলাই চার্টার, এটাকে সুপ্রিমেসি দেওয়া ওভার দ্য কনস্টিটিউশন। সেটা তো হতে পারে কখনো, কারণ কোন জিনিস যদি আইনে পরিণত করতে হয় সেটা হতে হবে পার্লামেন্ট, সংসদে সেটাকে পাশ করতে হবে। এখানে তার একটা বিরাট ভুল। আরেকটা হলো যে পিআর পদ্ধতি, পিআর পদ্ধতিতে জামাত ইসলামীর লাভ হবে। তার কারণ সে যদি যে পার্সেন্টেজ ভোট পায়, যেমন ধরুন আমি ধরলাম 10% হলে কিন্তু তার 36, হ্যাঁ, 20% হলে 66 আউট অফ 300 তার হাতে চলে আসবে। কিন্তু এমনি নির্বাচনে হয়তো দেখা যাবে যদিও তার পুরো দেশব্যাপী তার সমর্থন রয়েছে স্ক্যাটার্ড, কিন্তু কতগুলো কেন্দ্রে তাদের একটু কনসেন্ট্রেটেড, হয়তো সেরকম 7-8টা সিট তারা পেয়ে যাবে। কাজে তাদের হিসাব হলো তাই যে আমি 7-8টা সিট নেব, নাকি আমি সম্ভবত 30টা এমনকি 60 আমি পেতে পারি কিনা, হ্যাঁ, তাহলে আমি কেন সে চেষ্টা করব, সেটা নিজের স্বার্থ দেখছে। আবার বিএনপিও স্বার্থের দ্বন্দ্বগুলো আমরা জানি, কিন্তু মূল বিষয় হলো কস্টটা আমরা জানি, ইফেক্টটা যেটা হবে সেটা নিয়ে একটু জানতে যাচ্ছিলাম যে তাদের দ্বন্দ্বে শেষ পর্যন্ত নির্বাচনটা হবে তো, নাকি নির্বাচনটা না হলে তো আসলে আশঙ্কার জায়গাগুলো থাকে যে এমন কি অনুশক্তি চলে আসতে পারে। সংক্ষেপে কিন্তু আমার ধারণা যে এই যে সংঘর্ষগুলো, হ্যাঁ, তাদের নিজস্ব ক্যালকুলেশন রয়েছে, এটা তাদের থাকতেই পারে, এতে আমি মনে করি যে দ্যাটস ফেয়ার। কিন্তু আমি দেখলাম যে এখন বর্তমানে একটা খুবই গুরুত্বপূর্ণ যে জামাত ইসলামী কিন্তু প্রতিহতের কথা যে আগে বলছিল, এটা সফট এই লাস্ট 24 আওয়ার্সে সে কিন্তু ওরকম প্রতিহতের কথা বলছে না। হ্যাঁ, তার অর্থ আমার ধারণা যে এরা নির্বাচনে আসবে। হ্যাঁ, আর এনসিপি তে এখনো হয় না, রেজিস্ট্রেশন পায়নি, নিবন্ধন পায়নি, এবং হয়তো ওদের জন্য বয়কট করাটাই হয়তো ওদের নিজস্ব স্বার্থের জন্য সবচেয়ে ভালো হয়। কারণ এখন যদি ওরা কোনো সিট না পায়, হ্যাঁ, তাহলে তো এটা খারাপ দেখাবে। তার চেয়ে বরং এটার বিরুদ্ধে তাদের আন্দোলনের যে এটাই আমি মনে করি এক্সপেক্টেড, তারা হয়তো তাই করবে। কিন্তু আমার জন্য মনে হচ্ছে যে নির্বাচনটা ঘটবে, তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বদ্ধপরিকর যে তিনি নির্বাচন দিয়ে যেতে চান, অনেকগুলো শক্তি সক্রিয় আছে আমরা জানি। হাসান ফেরদৌস ভাই, আমাদের হাতে সময় কম আছে, আপনি কতটা একমত হতে পারছেন অর্থাৎ নির্বাচন হবে? আমি মোটামুটি একমত বলতে পারি, কারণ যে নির্বাচন হবে, কারণ সবাই নির্বাচনই চায়, কিন্তু নির্বাচন যাবার আগে যতটা পারে নিজের পক্ষে শক্তি অর্জন করতে চায়, গেইন করতে চায়। যেমন পিআর পদ্ধতি হলে লাভ কার?
কি বলেছেন আমাদের অধ্যাপক সাহেব, যে আমাদের সেক্টরে অনেক বেশি লাভ, ছাত্রদের অনেক লাভ, হয়তো বা সবচেয়ে কম লাভ বিএনপি, তাদের রেজিস্ট করছে। এখন যে তর্কটা হচ্ছে নির্বাচন হবে কি হবে না তা নিয়ে নয়, দুটো ইস্যু। এক হচ্ছে যে এই যে চার্টার করেছি আমরা, চার্টারের আইনি বা শাসনতান্ত্রিক অনুমোদন, আদারওয়াইজ এটা কোনো মূল্য নেই। যদি কোনো আইনি ভিত্তি না থাকে, শাসনতান্ত্রিক ভিত্তি না থাকে, এর কি মূল্য? জাস্ট পিস অফ পেপার অনলি। এবং এটা আমি কমপ্লিটলি এগ্রি করি আমি। এবং বিএনপি দেখেছো আজকে সালাউদ্দিন সাহেব কি বলেছেন, তারাও চায় যদি কোনো পদ থাকে সেটি মেনে নিয়ে তারা মেনে নেবে। পদটা কি? একটা পদ প্রস্তাব করে ছাত্ররা, জামাতিও তাই বলছে, গণপরিষদ করা, যে পরিষদের কাজ হবে এই যে সনদটা হলো একে অনুমোদন দেওয়া। খুবই আমি মনে করি এটা অযৌক্তিক কোনো প্রস্তাব নয়। এই মুহূর্তে বার্গেন চলছে, এটা টিপিক্যাল পলিটিক্যাল প্রসেস একটা, এই বাইরে বেশি কিছু নয়। নির্বাচন করব না এ নিয়ে কোনো কথা নেই, কিন্তু ভয় অন্যত্র। পেছন থেকে যারা বসে আছে এই নির্বাচন ঠেকানোর জন্য নেই। নির্বাচন ঠেকানোর লাভ টাকার বল, সবচেয়ে লাভ বেশি কার? আওয়ামী লীগের। যদি আগামীকাল দেশে নির্বাচন হয়ে যায়, এখন তারা কি বলে যে বাংলাদেশের সরকার অবৈধ সরকার, ফলে উচ্ছেদ করতে হবে। যে মুহূর্তে সরকার বৈধ সরকার হবে ওদের চোখে, নির্বাচন হয়ে গেল, তখন কার বিরুদ্ধে তার সংগ্রাম করবে? সে কারণে সকল চেষ্টা হচ্ছে নির্বাচনকে বানচাল করবার, এবং এই বানচাল প্রক্রিয়ায় আমার অবজারভেশন সামরিক বাহিনীকে টেনে আনারও চেষ্টা হচ্ছে। বাইরে ভিতরে কি খেলা হচ্ছে আমরা জানি না, ভারত কি রোল প্লে করছে আমরা জানি না, কারণ আমরা ভালো করে জানি যে বর্তমান যে সেনাবাহিনী তার সঙ্গে ভারতের একটা গভীর সম্পর্ক আছে। আমরা এও জানি যে ওয়াকারুজ্জামান সাহেব কি প্রস্তাব করেছিলেন, তিনি প্রস্তাব করেছিলেন একটা সফট আওয়ামী লীগ করবার জন্য। এখন দেখতে পাচ্ছি ক্লিয়ারলি আমরা জাতীয় পার্টিকে সেই সফট আওয়ামী লীগের ভূমিকা আনার চেষ্টা করা হচ্ছে। সবই ষড়যন্ত্রের প্রক্রিয়া। ষড়যন্ত্র তথ্যগুলোকে বিকশিত করছে, এবং সবচেয়ে Absolutely. নূর হোসেন নূরের উপর সেনাবাহিনী যেভাবে হামলা করেছে, অর্থাৎ একটি রাজনৈতিক দলের নেতাকে এইভাবে, যারা মাত্র জুলাই বিপ্লবেও নূর হোসেন নূরের ভূমিকা ছিল, তখনও হাসিনা সরকারের হাতে নির্যাতিত হয়েছিলেন তিনি। তার দাবি নিয়ে কথা হতে পারে, কিন্তু তাকে এইভাবে প্রকাশ্যে মেরে আইসিইউতে পাঠিয়ে দেওয়া, সেটিও অনেক ষড়যন্ত্রের ডানা মেলছে। যাই হোক, লক্ষ্য হচ্ছে যেভাবে হোক নির্বাচনটাকে ব্যাহত করা। ব্যাহত করলে সবচেয়ে লাভ ওই যে বললাম আওয়ামী লীগের। আরো হয়তো গোষ্ঠী আছে, আওয়ামী লীগ ছাড়াও হয়তো কিছু গোষ্ঠী আছে যাদেরও লাভ হতে পারে। এটি হয়তো সামনের দিনগুলোতে পরিষ্কার হবে, আমি ঠিক জানি না। বিএনপির লাভ নেই, এনসিপির লাভ নেই, জামাতের লাভ নেই। ক্ষমতার স্বাদ সবাই চায়, কেউ চায় না আবার আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসুক, তাহলে তাদের আমও যাবে, ছালাও যাবে। ফলে দে উইল ওয়ান্ট টু হ্যাভ দ্য ইলেকশনস অন টাইম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় শেষ হয়ে গেছে। আগামী রোববার রাত 10টায় আবারও 7 দিনের বিশ্ব অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।